প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে চলো আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে পদ সম্পর্কে। গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব সেই পদেরই প্রথম পদ, বিশেষ্য পদ। সবাই নিজ নিজ খাতায় বিষয়টি লিখে নাও। গত ক্লাসে আমরা আলোচনা করেছি পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি। পদ 5 প্রকার, আমরা তো তাই তো পড়েছি, তাই না? তাহলে 5 প্রকার পদের মধ্যে প্রথম পদ হচ্ছে বিশেষ্য পদ। যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পর্বত বা কোনো গুণের নাম বোঝায়, কাজের নাম বোঝায়, তাকেই বলা হয় বিশেষ্য পদ। এক কথায় যে কোনো কিছুরই নামকেই বলা হয় বিশেষ্য পদ। তাহলে তোমরা কি বুঝতে পেরেছ বিশেষ্য পদ কাকে বলে? যে কোনো কিছুর নামকেই বলা হয় বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদ 4 প্রকার। বিশেষ্য পদ কয় প্রকার? বিশেষ্য পদ হচ্ছে 4 প্রকার। তাহলে প্রথম বিশেষ্য পদের প্রথম পদটির নামই হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য। 2 নম্বর হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। শ্রেণীবাচক বিশেষ্য। 3 নম্বর হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এবং সর্বশেষ 4 নম্বর হচ্ছে ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই 4 প্রকার বিশেষ্য পদ নিজ নিজ খাতায় তুলে নিয়েছ। তাহলে চলো আমরা প্রথমেই দেখি সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে। সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, নদী, প্রাণী বা কাজ, গুণ এগুলোর নির্দিষ্ট নাম বোঝায়। কি বলছি আমি? নির্দিষ্ট নাম বোঝায়, সেটাই হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। আমি আবার বলছি, যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, গ্রন্থ অথবা প্রাণী, নদী এগুলোর নির্দিষ্ট নাম বোঝায়, সেটাই হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তোমরা লক্ষ্য করো, এখানে যদি আমি লিখি নজরুল, নজরুল তাহলে একজনের নির্দিষ্ট নাম হলো। অথবা যদি বলি হিমালয়, তাহলে এটা একটি পর্বতের নাম। যদি বলি যমুনা, তাহলে আমরা বুঝতে পারি যমুনা নদী, এটি একটি নদীর একটি নির্দিষ্ট নাম। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে আমরা বুঝবো যে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তুর নির্দিষ্ট নামকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। এরপরে খেয়াল করো তোমরা, 2 নম্বর আমরা বলেছিলাম শ্রেণীবাচক বিশেষ্য। শ্রেণীবাচক বিশেষ্য যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, নদী এগুলোর সাধারণ বা অনির্দিষ্ট নাম বোঝায়, সাধারণ বা অনির্দিষ্ট নাম বোঝায়, তাকে বলা হয় শ্রেণীবাচক বিশেষ্য।
যেমন আমরা একটু আগে দেখলাম হিমালয়, হিমালয় লিখেছিলাম। আবার যদি বলি, শুধু বলি পর্বত, হিমালয় পর্বত আর শুধু পর্বত, তাহলে হিমালয় পর্বত বলতে এটি নির্দিষ্ট বোঝানো হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। আর পর্বত বলতে সব ধরনের পর্বতকে বোঝানো হয়েছে, সুতরাং এটি হবে কি শ্রেণীবাচক বিশেষ্য। যেমন কবি, কবি বলতে সব ধরনের কবিকেই বোঝানো হয়েছে। কিন্তু যদি বলি নজরুল, কবি নজরুল, যদি বলি কবি নজরুল, তাহলে একজন কবি, শুধু কবি নজরুলকেই এখানে বোঝানো হয়েছে। সুতরাং যদি অনির্দিষ্ট বা সাধারণভাবে বোঝানো হয় তাহলে তাকে আমরা বলবো শ্রেণীবাচক বিশেষ্য। এরপর খেয়াল করো, আমরা 3 নম্বরে বলেছিলাম সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম সমষ্টি বোঝানো হয়, অর্থাৎ এক জাতীয় বোঝানো হয়, সেটাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ একত্রিত। যেমন সভা, সমিতি, শ্রেণী, দল, সংঘ, এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন জনতা খেপে গেছে, এখানে জনতা বলতে কোনো একজন লোককে বোঝানো হয়নি, এখানে অনেকগুলো লোককে বোঝানো হয়েছে। অথবা বাজারে লোক জমেছে, বাজারে লোক জমেছে, এখানে বাজারে একজন লোক নিয়ে কখনো বাজার সৃষ্টি হয় না, বাজারে লোক জমেছে বলতে অনেকগুলো লোকের সমাগম। সুতরাং যেখানে সমষ্টি বোঝানো হয়েছে সেটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এরপরে তোমরা লক্ষ্য করো, 4 নম্বরে সর্বশেষ আমরা বলেছিলাম ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় বা ভাব বোঝায়, সেটাই হচ্ছে ভাববাচক বিশেষ্য। যেমন শয়ন, দর্শন, শ্রবণ। শ্রবণ হচ্ছে শোনার কাজ, দর্শন হচ্ছে দেখার কাজ, শয়ন হচ্ছে ঘুমানোর কাজ। সুতরাং এগুলো হচ্ছে ভাববাচক বিশেষ্য। যদি আমরা একটি বাক্যে বলি, কোটাবাড়ি দর্শন করে এলাম, কোটাবাড়ি দর্শন করে এলাম, তাহলে এখানে দর্শন হচ্ছে ভাববাচক বিশেষ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বিশেষ্য পদ সম্পর্কে বুঝতে পেরেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আজকে আমরা শিখলাম বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্য পদ কত প্রকার, এবং এই যে 4 প্রকার বিশেষ্য পদ আমরা পড়লাম, এই 4 প্রকার বিশেষ্য পদের সংজ্ঞা এবং উদাহরণ। তাহলে তোমরা প্রত্যেকেই বাড়ির কাজ হিসেবে এই 4 প্রকার বিশেষ্য পদ এবং এর উদাহরণ সহ খাতার মধ্যে লিখবে এবং বাড়িতে বসে বসে পড়বে। অন্যান্য শিক্ষকের যে অনলাইন ক্লাসগুলো আছে সেগুলো তোমরা দেখবে নিয়মিত,
এবং নিজে নিজে বাড়ির কাজগুলো করার চেষ্টা করবে। যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।